এই ট্রিপটা না দিলে মনে হয় আমাদের উইন্টার ট্রাভেল কমপ্লিটই হতো না। আর নিগাতার সবথেকে বড় পাহাড়ের থেকে নিচের পুরো পৃথিবীটা যেন স্বর্গের মতো দেখা যায়। তো সব মিলিয়ে আজকে একটা ট্রাভেল ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো আর ব্লগটা কিন্তু শেয়ার করে দিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো এখন আমরা আছি মিনাখামি স্টেশনে। আমাদের শিমমাচি স্টেশন থেকে মিনাখামি স্টেশনে আসতে আমাদের সময় লেগেছিল প্রায় মতো ওই 1 ঘন্টা। কিন্তু আমরা যে ডেস্টিনেশনে যাচ্ছি মিনাখামি স্টেশন থেকে সেই জায়গাটা মাত্র ট্রেনে করে আধা ঘন্টা। তো এই যে আমরা ট্রেনে বসে পড়েছি। গেল বছরও আমরা সেই জায়গায় গিয়েছিলাম, তবে গেল বছর মিনাখামিতেও এত পরিমাণ বরফ পড়েছিল বলে বোঝানোর মতো নয়। কিন্তু এইবার যেটা দেখলাম মিনাখামিতে সেই পরিমাণ বরফ পড়েনি। তো আমরা প্রচণ্ড কনফিউশনে ছিলাম যে আমরা যেখানে যাচ্ছি সেখানে কি সত্যি বরফ পাবো। যেই মিনাখামি থেকে 3টে স্টেশন মতো পার করলাম, ব্যাস পুরো পৃথিবীটা যেন আমাদের আপসাইড ডাউন হয়ে গেল। মানে পুরো পৃথিবীটা যেন হঠাৎ করে স্বর্গের মতো হয়ে গেল। এত সুন্দর লাগছিল বলে তো বোঝানোর মতোই না। তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো যে এইসব জিনিসের কোনো ডেসক্রিপশন হয় না। মানে এইসব জিনিসের সৌন্দর্যটাই একদম অন্যরকম লেভেলের, হেভেনলি বিউটি যেটাকে বলা হয়। তো এত সুন্দর ওয়েদার বা এত সুন্দর সিনারি দেখে তো আমাদের মনটা খুবই ভালো হয়ে গেছিলো। আশা করছিলাম যে আমরা যেখানে যাচ্ছি সেখানে বেশ সুন্দর বরফ থাকবে। তো আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, ডেস্টিনেশনের স্টেশনটাতে। তো এইখান থেকে আমরা আস্তে আস্তে যাব। তো এখানেও দেখলাম যে না, বেশ ভালো বরফ রয়েছে। দূরের পাহাড়গুলো তো দেখে বুঝতেই পারছো বেশ ভালো মাত্রায় বরফ রয়েছে। তো চলো এখান থেকে আমরা যাই। এখন আমরা ইচিকো ইউজাওয়া স্টেশন থেকে আমাদের আধা ঘন্টা হাঁটতে হবে। তো চলে যাবো আমরা গালা, নিগাতার হাইস্ট পয়েন্টে। গেলবারও এখানে এসেছিলাম, কিন্তু আমরা গেলবার অন্য স্কি রিসর্টে গিয়েছিলাম। তো ওই ব্লগ আমার ফেসবুকে আছে, তখন সবে আমি ব্লগ করা শুরু করেছি, ইউটিউব তখন করতাম না। তো চলো এইবার খুব সুন্দর মতো ইচ্ছে আছে তোমাদের সাথে সব কিছু শেয়ার করা। তো সবাই কিন্তু পাশে থাকো। ইচিকো ইউজাওয়া স্টেশন থেকে 2খানা স্নো রিসোর্ট আছে। তার সব থেকে কাছে যেটা হলো সেটা হলো এইটা, কোগেন ইউজাওয়া স্কি রিসোর্ট। গেল বছর আমরা এইখানে এসেছিলাম। তো এই বছরও তো দেখতেই পাচ্ছ দূরে অনেক ভিড় রয়েছে, ভেতরে অনেকে সবাই খেলাধুলা করছে। জাপানে এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো, এইখানে রাস্তায় কিন্তু গরম জল ঢালা হচ্ছে। যেহেতু নিগাতা প্রিফেকচারে প্রচুর পরিমাণে বরফ পড়ে, তাই রাস্তাঘাট এরকম বরফ থেকে মুক্ত রাখার জন্য রাস্তাঘাটে নলের ব্যবস্থা করা রয়েছে, যেইগুলো দিয়ে গরম জল বেরোয় আর বরফগুলোকে গলিয়ে দিয়ে মানুষজনের জন্য সুবিধা করে দেয় রাস্তাঘাট ইউজ করার জন্য। তো দেখো এই যে আমরা গালার কাছাকাছি চলেই এসেছি, দূর থেকে তো দেখতেই পাচ্ছ। আর কি যে পরিমাণ বরফ পড়েছে রাস্তার এই পাশগুলোতে, তো মানে কি পরিমাণ জমে রয়েছে আর তেমন স্লিপ হয়েছিল। গালাতে ঢুকেও দেখো সেই একই জিনিস, পাশ দিয়ে পাইপ করা রয়েছে আর পাইপগুলো দিয়ে সুন্দর করে গরম জল পড়ছে। যেহেতু এই রাস্তাগুলো মানুষের হেঁটে চলাচল করার রাস্তা, তাই যাতে কোনো বিপদ আপদ না ঘটে যায় তার জন্য এই ব্যবস্থা করে দেওয়া। সত্যি জাপানের টেকনোলজি মানে প্রচুর 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 পরিমাণ এগিয়ে আর খুবই সুন্দর। মানুষকে অবাক করতে কখনোই জাপান মানে পিছুপা হয় না, যেটাকে বলা হয় আর কি, কখনো ফেল হয় না মানুষকে অবাক করতে। তো এই যে আমরা গালার ভেতরে চলে এসেছি। আসলে এইগুলো হলো এক একটা স্নো রিসোর্ট, আগেও যেটা দেখালাম প্লাস এইটা স্নো রিসোর্ট হলো যে এখানে মানুষজন স্কি করতে আসে। তো জাপান বলো বা অন্যান্য যে সমস্ত ঠান্ডার দেশগুলো রয়েছে যেখানে প্রচুর পরিমাণে বরফ পড়ে, সেখানকার মানুষজন তো স্কি করতে খুবই পছন্দ করে। তো তারাই এখানে মেনলি আসে বা তাদের উদ্দেশ্যেই এই জিনিসগুলো বানানো হয় পাহাড়ের একদম গা ঘেঁষে। যেহেতু আমরা রোপওয়ে চড়বো, কারণ আমরা স্কি করতে পারি না, আর দুজন মিলে গিয়েছিলাম। যদি অন্যান্য বন্ধুরা যেত যারা স্কি পারে, সেরকম প্রিয়মা তারপর প্রসঞ্জিৎ দা, তারা যেতে পারেনি কেননা তাদের কাজ ছিল আর আমাদের সাথে ডেটে মিল ছিল না, তাই অগত্যা আমাদেরই একা আসতে হলো। তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে স্কিটা করার কোনো দরকার নেই। তো আমরা রোপওয়ের জন্য টিকিট কেটে নিলাম। তো এখন আমরা চলে যাব রোপওয়ে যেখান দিয়ে ওঠে আর কি। মানে মেনলি এখানে যে শুধু সবাই স্কি করতে আসে তাও না, প্রচুর মানুষজন আসে যারা স্কি করতে পারে না, সেটা জাপানিজ হোক বা নন জাপানিজ হোক, তারা আসে সাইট সিইং করে। মানে ওপরে যে পয়েন্টগুলোতে আমরা রোপওয়ে করে উঠবো সেখান থেকে নিচের সাইট সিইং অনেক সুন্দর ব্যবস্থা করা রয়েছে সাইট সিইং করার জন্য। আর নিচের ভিউগুলো ওই জায়গাগুলো থেকে অসাধারণ লাগে, অসাধারণ মানে বলে বোঝানোর মতো নয়। তো তোমাদেরকে তো সাথে করে নিয়ে যাচ্ছি, তো তোমরাও বুঝতে পারবে।
তো গালাতে মেনলি দুবার রোপওয়ে চড়তে হবে আমাদেরকে। তো প্রথমবার চড়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, মানে এটা যাবে মিডিল অবধি, তারপর মিডিল থেকে যাবে একদম টপ অবধি, যেখানে একদম সাইট সিইংয়ের ব্যবস্থা করা রয়েছে সেই অবধি। তো দুটোরই টিকিট কাটতে হয় আলাদা আলাদা করে। তো আমরা দুটোরই টিকিট কেটেছিলাম। আর এই যে চলে এসেছে আমাদের ডেকগুলো, আর এই ডেকগুলো না থামে না কিন্তু, মানে স্পিডটা হালকা লো হয় কিন্তু একদম চলন্ত অবস্থাতেই উঠতে হয়, কিন্তু যখন উঠি তখন স্পিডটা লো করা থাকে। তো ফাইনালি আমাদের রোপওয়ের ডেক ছেড়ে দিয়েছে। আর যেটা সব থেকে ভালো ব্যবস্থা যেটা দেখলাম, গালাতে দুজন দুজন করে পাঠাচ্ছে, মানে যদি একজন থাকে সোলো ট্রিপে যদি কেউ আসে তো সে একাও যেতে পারবে, আর ফ্যামিলি মেম্বার্স অনুযায়ী ফ্যামিলি মেম্বার্স যত হোক, মানে ফ্যামিলি বা সোলো আলাদা করে দিচ্ছে। তো ফাইনালি রোপওয়ে থেকে তো অলরেডি তোমরা ভিউগুলো দেখে বুঝতেই পারছো যে কেন স্বর্গর কথা আমি বারবার মেনশন করছি। গেলবার যখন কোগেনে গিয়েছিলাম সেম জিনিস ফিল করেছিলাম, তবে কোগেনটা অতটা বড় নয়। তো গালাটা মানে পাহাড়টা অনেক দূর অবধি যায়, মানে একদম প্রায় টপ অবধি যায়। আর গালাটা এই নিগাতা প্রিফেকচারের সব থেকে বিখ্যাত স্নো রেসর্ট বা স্কি রেসর্ট, এটা প্রচুর বিখ্যাত। আর যার ফলে আমি যেটা দেখলাম এখানে রোপওয়েগুলোর প্রাইসও বেশি, আর প্রাইস বেশি হওয়া যথেষ্ট কারণ রয়েছে, কারণ কোগেনটা না অত বেশি উঁচু না, 1000 ফিট মতো, কিন্তু এইটা তো দেখলাম বেশ ভীষণ উঁচু। যে আমরা যে মিডিল সেকশনে এসে এখন পৌঁছেছি এটাই অনেক উঁচু, এখানেই উঠতেই মোটামুটি আমাদের 3 মিনিট মতো লেগেছে, 3-4 মিনিট মতো লেগেছে। তো এখানে দেখতেই পাচ্ছ মানুষজনের কি ভিড়, আর কি মারাত্মকভাবে মানুষজন স্কি করার জন্য পাগল। আর সব থেকে বেশি সুন্দর যেটা লাগছিল, স্নোফল অলরেডি চালু হয়ে গিয়েছিল, এত দারুণ লাগছিল বলে বোঝানোর মতো নয়। এই যে এখান থেকে আমরা চলে যাব সেকেন্ড রোপওয়ে করে একদম টপে যাওয়ার জন্য। তো টিকিটটাকে ওইখানে টাচ করালেই গেটটা খুলে যাবে। এইখানের রোপওয়েটা একটু অন্যরকম, দেখো আগেটা ডেক টাইপের ছিল, আর এইটা দেখো একদমই পুরো খোলা। তো এইটা চড়তে তো আমাদের দারুণ মজা লেগেছে। আর দেখতেই পাচ্ছ তো কিভাবে স্নোগুলো পড়ছিল, বেশ মজা লাগছিল। এটা একদম টোটালি অন্যরকম একটা অনুভূতি, বলার বাইরে। যদিও এর থেকে বেশি স্নো পড়লে হয়তো আমরা ভিজেই যেতাম। আর যত উপরে উঠছি পেছনের ভিউগুলো তো দেখতেই পাচ্ছ কতটাই না সুন্দর লাগছে, এতটা উপভোগ করেছি বলার বাইরে। এই যে দেখো চলে আসলাম আমরা একদম মেইন পয়েন্টে, মানে এর ওপর থেকে মানুষজনের জন্য আর যায় না। যারা স্কি করতে হয়তো যায় তারা হয়তো আর একটু ওপরে যেতে পারবে, কিন্তু যারা স্কি করবে না তারা এতটুকুই দূরে যেতে পারবে। দূরের গাছগুলো তো দেখতেই পারছো একদম পুরো সাদা হয়ে গেছে, কিন্তু ওপরে গিয়ে যেটা আমরা ফেস করলাম সেটা হলো কুয়াশা থাকলে কি হবে, নিচের ভিউগুলো না অত সুন্দর দেখা যাবে না। যখন আমরা মিডল পয়েন্টে ছিলাম তখন বেশ সুন্দর ছিল, একটু রোদও ছিল, তবে একদম টপে ওঠার পর দেখলাম যে পুরো কুয়াশা, কিন্তু কুয়াশার মধ্যেও এতটাই মারাত্মক সুন্দর লাগছিল, চারিদিক যেন সাদা আর সাদা। আর এই যে ডান পাশে যেটা দেখতে পাচ্ছ লাল রঙের একটা বড় ডেক করা, এটাই হলো সাইট সিইংয়ের ভিউ দেখার জন্য একটা জায়গা করা রয়েছে। ভীষণই ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে এইগুলো না আসলে, এগুলো না ঘুরলে মনে হয়ে যাচ্ছিল আমার যে মিস করে যাচ্ছিলাম। তো আমরা ওপরে ভিউ দেখার জন্য যাচ্ছিলাম, তবে খুবই সাবধানে, কারণ অলরেডি 3-4 জন এখানে বরফে স্লিপ কেটে পড়েছে। আর পড়লে কিন্তু বরফে মারাত্মক ব্যথা লাগে, কারণ এগুলো না শক্ত হয়ে থাকে। তো অনেক মানুষজন ছিল, মানুষজনের ভিড়টা একটু পাতলা হওয়াতে আমি ভিডিও রেকর্ড করার সুযোগ পেলাম, কারণ সবাই ন্যাচারালি যেটা হয় সবাই চায় ভিডিও রেকর্ড করতে, ফটো তুলতে, যেহেতু এটা একটা বেশ সুন্দর পয়েন্ট করা রয়েছে সাইট সিইং দেখার জন্য। আর স্কি করতে যে ইচ্ছা করছিল না তা কিন্তু নয়, স্কি করতে তো ভীষণই ইচ্ছা করছিল। আর স্কি করার জিনিসপত্র তোমাদের কাছে যদি না থাকে তোমরা এই স্কি রিসর্টগুলো থেকে সেগুলো রেন্টও নিতে পারো। আর এই স্কি রিসর্টে ঢোকার আগেও মানে রেল স্টেশন থেকে বেরোলেই প্রচুর দোকান থাকে, এগুলো রেন্টাল হাউস থাকে, তোমরা সেখান থেকেও এগুলো কালেক্ট করে নিতে পারো। তো ফাইনালি ওপরে আমরা অনেক খেলেছি, অনেক ফটো তুলেছি মজা টজা করে। তো আমরা এখন চলে এসেছি নিচে ফুড কোর্টে খাওয়া দাওয়া করার জন্য। কিন্তু এখানে 3টে ফুড কোর্ট রয়েছে, বাট 3টে ফুড কোর্টে খাবারের প্রাইস এত হাই, ম্যাক্সিমাম মানুষজন রিটার্ন করে যাচ্ছে, তাই আমরাও এখান থেকে আর খেলাম না, ভাবছি পরে খাবো। এখন বাজে 2:45, সরি 2:45। আমরা অনেকক্ষণ খেলেছি, ইসে করেছি। তো এখন আমরা চলে যাব
স্টেশনে, মানে বাড়ি যাওয়ার জন্য, কারণ 3টে থেকে আমাদের ট্রেন, আর এখান থেকে যেতে প্রায় আমাদের আধা ঘন্টা লেগে যাবে। চলো টাটা। মিডিল সেকশন থেকে আমরা আবারও ডেকের রোপওয়ে করে নিচে চলে যাচ্ছি। আর আমার ভয়েস দেখে তো বুঝতেই পারছো যে ঠান্ডায় মানে আমার ঠোঁটগুলো নাম হয়ে যাচ্ছিল, আমি ঠিক করে কথাও বলতে পারছিলাম না, এতটাই কষ্ট হচ্ছিল ঠান্ডায়, কারণ প্রচুর খেলেছি ঠান্ডা বরফ টরফ নিয়ে। ফাইনালি আমরা এখন গালা থেকে বেরিয়ে পড়ছি। মেন কারণ যেটা বললাম, ট্রেন এখানে না খুবই লেটে 2 ঘন্টা পর পর, তাই আমরা একদম ওই 3টে ট্রেনটা ধরার জন্যই রেডি হয়ে চলে আসলাম স্টেশনে। তো ইচিগো স্টেশনে আরেকটা জিনিস খুবই সুন্দর, এখানে না পাশেই গরম জলের ব্যবস্থা করা রয়েছে, মানে যেটাকে বলা হয় ছোট্ট মতো একটা পা ডোবানোর জন্য অনসেন। তো ঠান্ডায় যারা অতিরিক্ত কষ্ট পায় তারা সেখানে পা ডুবিয়ে অনেকক্ষণ গরম জলে আরাম নিয়ে মুছে টুছে তারপর আর কি বাড়ি যায়। তো ইচিগো স্টেশনের ভেতরে ছোট্ট করে একটা সুপার মার্কেট ছিল, তবে জিনিসপত্রের দাম অনেক হাই। আমরা তাই ভাবছি তাকাসাকি গিয়েই একেবারে খাওয়া দাওয়া করবো। আর ট্রেন আমাদের দেখো চলে এসেছে। তো ট্রেনে করে এখন আমাদের ওই তো এখান থেকে মিনাখামি যেতে আধা ঘন্টা, আর মিনাখামি থেকে তাকাসাকি যেতে প্রায় আমাদের 1 ঘন্টার কাছাকাছি লেগে যাবে। আবারও এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি বাড়ি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু আমাকে ফেসবুকে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, সবাই ভালো থেকো।